বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি তোমাদের দোয়ায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে হিসাব বিজ্ঞান বিষয়ের উপরে তৃতীয় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো তৃতীয় অ্যাসাইনমেন্টে তোমাদের যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আমি সেটির বিষয়ে আজকে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি চেষ্টা করছি তোমাদেরকে পরিপূর্ণ আনসারটি দেওয়ার জন্য, কিন্তু এটা দেওয়ার অর্থ হচ্ছে তোমরা এটাকে দেখে ফলো করে এটা সম্বন্ধে ভালো ধারণা নিয়ে তোমরা আরও সুন্দর এবং আরও নিজের বুদ্ধিমত্তাকে, নিজের মেধাকে, নিজের সৃজনশীলতাকে কাজে লাগাবে এবং সেভাবেই তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর লিখে জমা দেবে। যাই হোক, আজ যারা নতুনভাবে আমার ক্লাসে যোগদান করলে তাদের উদ্দেশ্যে আমার পরিচয় আমি আরেকবার দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মুতাহের হোসেন, সিনিয়র প্রভাষক হিসাব বিজ্ঞান, এম.এ গণি আদর্শ কলেজ, কুলাউড়া, মৌলভীবাজার। তোমরা যারা আমার এম.এ গণি কলেজের শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থীরা আমাকে ফলো করছো, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদেরকে আবারও প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। তো তোমাদের যে অ্যাসাইনমেন্ট নিয়ে আমি তোমাদের সামনে বোঝাতে হাজির হয়েছি, সেটি মূলত ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে সেই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমাদের ব্যবসায় জগতে, আমাদের কমার্স ওয়ার্ল্ডে ব্যাংক ব্যবস্থা আমাদের সভ্যতার অগ্রগতির পাশাপাশি ব্যাংক ব্যবস্থা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেটার বলে শেষ করার মতো নয়। যাই হোক, ব্যাংক ব্যবস্থার মাধ্যমে আমাদের আর্থিক নিরাপত্তা বিধানের জন্য আমরা সবসময় ব্যাংকের কাছেই আমানত জমা রাখি, ব্যাংক থেকে আমানত তুলে আনি। তো ব্যাংক ব্যবস্থার আগে আমরা যারা ব্যবসায়ী বা সাধারণ গ্রাহক যারা ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট করি, টাকা জমা রাখি, টাকা উত্তোলন করি, আমাদেরকে ব্যাংকে একটি পাসবই সরবরাহ করত এবং এই পাসবহির হিসাব এবং আমার কাছে আমার যে ব্যাংক জমার যে হিসাব, এই দুই হিসাবের গরমিল খুঁজে বের করেই আমরা ব্যাংক জমার সমন্বয় বিবরণী বা রিকনসিলিয়েশন অফ ব্যাংক স্টেটমেন্টটা তৈরি করতাম। তবে আধুনিক জগতে হিসাবের সর্বোচ্চ আধুনিক জগৎ চলছে এখন। এই সময়ে ব্যাংক আর আমাদেরকে গ্রাহকদেরকে আর পাস বহি দেয় না, ব্যাংক আমাদেরকে এখন ব্যাংক স্টেটমেন্ট দেয় এবং ব্যাংক স্টেটমেন্ট আর আমাদের ব্যাংক জমার হিসাব দুটি মিলিয়েই আমরা এখন আর পাস বহির উদ্বৃত্ত দেখে আমরা করি না। এখন আমরা মূলত ব্যাংক স্টেটমেন্টের উদ্বৃত্তের সাথে আমাদের ব্যাংক জমার হিসাব মিলিয়ে আমরা পার্থক্যটুকু খুঁজে বের করি এবং তা সমন্বয় করার চেষ্টা করি। যাই হোক, যত কিছুই বলি না কেন, এখনও আমাদের হিসাব ব্যবস্থায় পাস বই শব্দটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। পাস বই আগেও ছিল, এখনও পাস বহির গুরুত্ব রয়েছে। পাস বহি আর কিছু নয়, ব্যাংক স্টেটমেন্ট আর কিছু নয়। ব্যাংক আমার নামে যে হিসাবটি যেভাবে রাখে তারই একটি হুবহু কপি আমাদেরকে দেয়, পাস বহি দেওয়া হোক অথবা ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হোক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাংক জমার সমন্বয় বিবরণীটা আসলে কি, এই বিষয়টা আমি তোমাদেরকে একটু ধারণা দিই। ব্যাংক জমার সমন্বয় বিবরণী হচ্ছে এটা, আমি আমার ব্যাংক হিসাবে কত টাকা জমা রাখি, কত টাকা আমি ব্যাংক হিসাব থেকে তুলে আনি, এই যে বিষয়টুকু, এই ব্যাংকে জমা রাখা এবং তুলে আনার বিষয়টা আমার কাছে রক্ষিত থাকে। আমার হিসাবের খাতায় ব্যাংকও অনুরূপ একটি হিসাব রাখে। স্বাভাবিকভাবেই আমার হিসাব এবং ব্যাংকের হিসাবের উদ্বৃত্তের মধ্যে গরমিল হবার কথা নয়। আমার হিসাবে আমার ব্যাংক জমা যা বলছে, ব্যাংকে গিয়েই সেই ব্যাংক জমাটা পাওয়ার কথা, কিন্তু বাস্তবে তা আর হয় না। এবং যে কারণে এই আমার উদ্বৃত্ত, আমার ব্যাংক জমা, আমার খাতার ব্যাংক জমার উদ্বৃত্ত এবং ব্যাংকের পাস বই বলি অথবা ব্যাংক স্টেটমেন্টের উদ্বৃত্তর যে গরমিল, এই গরমিল হওয়ার কারণ অনুসন্ধান করে
তার সমন্বয় করার জন্য, রিকনসিল করার জন্য যে আমরা স্টেটমেন্ট বা বিবরণী তৈরি করি সেটা হচ্ছে ব্যাংক জমার সমন্বয় বিবরণী। এবং কেন সেটা আমাদের হয় না, কেন মিলে না, কেন আমাদের মধ্যে ওই যে আমার ব্যাংকের খাতায়, আমার ব্যাংক জমার খাতায় এবং পাসবই বা ব্যাংক স্টেটমেন্টের হিসাবে যে গরমিল হয়, এই গরমিল কেন হয়, এই বিষয়ের উপরে কিন্তু তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট যেটি আমি আলোচনা করছি সেখানে থিওরিটিক্যাল পুরো 2টি প্রশ্ন রয়েছে এবং 2টি প্রশ্নর বাহিরে যে সমস্ত লেনদেন নগদানভুক্ত হয়নি সেই লেনদেনগুলোর জাবেদা চাওয়া হয়েছে এবং একটি ব্যাংক জমার সমন্বয় বিবরণী চাওয়া হচ্ছে। আমি এখনই তোমাদেরকে স্ক্রিন থেকে বিষয়টি ক্লিয়ারলি আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে আজকের যে অ্যাসাইনমেন্ট ব্যাংক জমার সমন্বয় বিবরণী সংক্রান্ত কথা বলছিলাম, এখানে আমি স্ক্রিন থেকে তোমাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি। আমার হুসেনস অনলাইন একাডেমি উপরে নাম, আমার যে ইউটিউব চ্যানেলের নাম, 2021 সালে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ক্লাস গ্রহণকারী হিসাবে আমার নাম পরিচয় রয়েছে। হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 4র্থ সপ্তাহের সমাধান। প্রথমে ক নম্বরে এখানে যা চাওয়া হয়েছে সেটার জন্য আমরা আসলে অ্যাসাইনমেন্টে একটু যাওয়া উচিত। আমাদের যে অ্যাসাইনমেন্ট যেটি দেওয়া হয়েছে, আমাদের অ্যাসাইনমেন্ট যেটি দেওয়া হয়েছে সেখানে যদি আমরা যাই তাইলে একটু অ্যাসাইনমেন্ট থেকে আমাদের পড়তে হবে। এখানে নগদ অর্থের স্বচ্ছতা নিশ্চিতকরণে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ অ্যাসাইনমেন্টে 2021 সালের 30 জুন তারিখে সবুজ ট্রেডার্সের নগদানবী এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিল পরিলক্ষিত হয়। নিম্নে সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হলো। এখানে পুরা লেনদেনগুলো দেওয়া হয়েছে। এই লেনদেনগুলো দেওয়ার পর এখানে শিক্ষণফলে বলা হয়েছে নগদান বই ও ব্যাংক হিসাবের উদ্বৃত্তের পার্থক্যের কারণ উদ্ঘাটন করতে পারবে। অর্থাৎ নগদান বই এবং ব্যাংক হিসাবের যে উদ্বৃত্তের মধ্যে যে পার্থক্য হয়, কেন হয়, আমরা এই অঙ্কটি করলে আমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাব। তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবে এবং নগদ অর্থের স্বচ্ছতা নিশ্চিতকরণ করতে পারবে। এই হচ্ছে আমাদের শিক্ষণফল। আর নির্দেশনা যেটি দেওয়া হয়েছে, নির্দেশনা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য বর্ণনাকরণ, নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিলের কারণ চিহ্নিতকরণ, নগদান বইয়ে লেনদেন লিপিবদ্ধকরণ, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ। এগুলো হচ্ছে আমাদের নির্দেশনা, নির্দেশক যা আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে নির্দেশক। ক নম্বরে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য বর্ণনা করো, সেটি হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ক নম্বর যেটি, এটি দিয়ে আমি প্রথমে শুরু করছি। আমি তোমাদের জন্য খুব সুন্দরভাবে এটা লিখে নিয়েছি, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য। একটু ভালো করে লেখার চেষ্টা করবে। তোমাদের লেখার উপরে তোমাদের অনেক কিছুই ডিপেন্ড করবে, ভালো উত্তরের মান। আমার এটা হুবহু না লিখে তোমরা এটা থেকে ধারণা নিয়ে তার চাইতে আরও ভালো করে লেখার চেষ্টা করবে। ক নম্বরে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য, ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো আমানতকারী তার নগদান বইতে লিপিবদ্ধ করেন এবং ব্যাংক ওই একই লেনদেনগুলো আমানতকারীর হিসাব বিবরণীতে লিপিবদ্ধ করে রাখেন। সঙ্গত কারণেই নগদান বহি এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত বা ব্যালেন্স এক হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা নাও হতে পারে। কিছু কিছু ঘটনা আছে একটি নির্দিষ্ট তারিখে নগদান বইতে লিপিবদ্ধ হলেও বা ব্যাংকের হিসাব বিবরণীতে লিপিবদ্ধ নাও হতে পারে। যেমন আমানতকারীর চেকের টাকা আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলো, যে তারিখে আমানতকারী চেক ব্যাংকে জমা দিবেন ওই দিনই তিনি নগদান বইতে এন্ট্রি দিবেন, কিন্তু ব্যাংক যে তারিখে চেকের টাকা আদায় করেন সেই তারিখে আমানতকারীর হিসাব বিবরণী ক্রেডিট পাশে এন্ট্রি দিয়ে থাকেন। অর্থাৎ যে তারিখে আমি ব্যাংকে যে চেকটি জমা করি সেই তারিখে নগদান বহিতে আমরা এটা এন্ট্রি দিয়ে দিই, কিন্তু ব্যাংক টাকাটা আদায় করার আগে তার হিসাবে এন্ট্রি দেয় না। এখানে যে সময়ের পার্থক্য, এই সময়ের পার্থক্যের কারণে অনেক সময় আমাদের এই গরমিলটা হয়ে যায়। এই জন্যই নগদান বহির সাথে ব্যাংক হিসাব বিবরণীর গরমিল দেখা দেয়। কোনো নির্দিষ্ট তারিখে নগদান বহির উদ্বৃত্ত এবং ব্যাংক হিসাব বিবরণীর উদ্বৃত্তের গরমিলের কারণ দেখিয়ে যে মিলকরণ বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলে। এটা আমি আসলে প্রশ্নে চাওয়া হয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য, কিন্তু আমি এখানে ভূমিকা স্বরূপ ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে সেটিও আমি তো লিখে দিলাম।
ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য, অবজেক্টিভস অফ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। উদ্দেশ্য প্রথম হচ্ছে গড়মিলের কারণ নির্ণয়। কেন গড়মিল হয় সেটা নির্ণয়টাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য, ব্যাংক আমানতকারীর হিসাব রক্ষণাবেক্ষণ করেন। কাজেই আমানতকারী নগদান বহির ব্যাংক কক্ষের উদ্বৃত্তের সাথে ব্যাংকে রক্ষিত হিসাব বিবরণীর উদ্বৃত্তের সাথে মিল হওয়ার কথা। কিছু কিছু লেনদেনের জন্য একটি নির্দিষ্ট তারিখে উভয় বহির সাথে গড়মিল দেখা দেয়, যেমন আমানতকারী কর্তৃক চেকের টাকা আদায়ের জন্য জমা, ব্যাংক চার্জ এবং মঞ্জুরিকৃত সুদ ইত্যাদি। যে সমস্ত এন্ট্রির জন্য গড়মিল দেখা দেয় তা খুঁজে বের করে সমন্বয় করা প্রয়োজন। এটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য, যে গড়মিলের কারণটা বের করা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে প্রকৃত ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয়। নগদান বহির ব্যাংক কক্ষের উদ্বৃত্তের সাথে ব্যাংক রক্ষিত হিসাব বিবরণীর উদ্বৃত্তের গড়মিলের এন্ট্রিগুলো সমন্বয়পূর্বক প্রকৃত ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করা হয়। ব্যাংক জমার সমন্বয় বিবরণীর করার অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে প্রকৃত ব্যাংক জমা নির্ণয় করা। 3 নম্বর হচ্ছে হিসাবের গাণিতিক নির্ভুলতা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। যেহেতু কিছু কিছু এন্ট্রির জন্য 2 বহির গড়মিল পরিলক্ষিত হয়, সেই এন্ট্রিগুলো সমন্বয়পূর্বক হিসাবের গাণিতিক নির্ভুলতা প্রমাণ করা যায়। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়। তারপরে 4 নম্বর হচ্ছে নিরীক্ষা কার্যে সহায়তা। হিসাব শুদ্ধভাবে রক্ষিত না হলে নিরীক্ষা কার্য সম্পন্ন করা যায় না। কাজেই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে নিরীক্ষা কার্য সম্পাদন করা সহজ হয়। 5 নম্বর বা লাস্ট পয়েন্ট, যেটি ভুল বুঝাবুঝির অবসান। আমানতকারী ও ব্যাংক কর্মকর্তা একত্রে বসে নগদান বহির উদ্বৃত্তের সাথে ব্যাংক রক্ষিত হিসাব বিবরণ উদ্বৃত্তের গড়মিলের কারণগুলো বিশ্লেষণপূর্বক সমন্বয় সাধন করে থাকেন। এতে করে উভয়ের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটে। ক নম্বরে যেটি চাওয়া হয়েছিল সেটি হচ্ছে যে ব্যাংক সমন্বয় বিবরণীর তৈরির উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটি আমি 5টি পয়েন্ট আকারে সেটি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে আমরা এখন দেখব আমাদের অ্যাসাইনমেন্টে খ নম্বরে কী চাওয়া হয়েছে। নির্দেশক খ নম্বরে আছে নগদান বই ও ব্যাংক বিবরণের উদ্বৃত্তের গড়মিলের কারণ। আসলে আমরা ক নম্বরের উত্তর, খ নম্বরের অনেক বিষয় ক নম্বরের উত্তরের মধ্যে রয়ে গেছে। এরপরে খ নম্বর ব্যাংক বিবরণী উদ্বৃত্তের গড়মিলের যে কারণ, সেই কারণ নির্ণয়ের জন্য আমি সুন্দর করে বিষয়টি লিখে নিয়েছি। এই যে খ নম্বর, নগদান বহি এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গড়মিলের কারণ। আমানতকারী তার ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো নগদান বহিতে ব্যাংক কলামে লিপিবদ্ধ করেন। অনুরূপভাবে ব্যাংকও ওই লেনদেনগুলো মক্কেলের হিসাব বিবরণীতে লিপিবদ্ধ করে থাকেন। কোনো নির্দিষ্ট তারিখে নগদান বহির ব্যাংক কলামের উদ্বৃত্ত এবং মক্কেলের হিসাব বিবরণীর উদ্বৃত্ত সমান হওয়ার কথা থাকলেও বাস্তবে তা নাও হতে পারে। যে সমস্ত কারণে দুইটি হিসাবে গড়মিল দেখা দেয় তার প্রধান কারণগুলো নিম্নে আলোচনা করা হলো। প্রথমত জমাকৃত চেক। জমাকৃত চেক, ব্যাংকে আমরা যে চেকগুলো জমা দেই সে সংক্রান্ত বিষয়ে। আমানতকারী চেকের টাকা আদায়ের জন্য ব্যাংকে প্রেরণ করলে তিনি তার নগদান বহির ব্যাংক কলামে ডেবিট পার্শ্বে লিপিবদ্ধ করে রাখেন। যখনই আমানতকারী চেকের টাকা আদায়ের জন্য ব্যাংকে প্রেরণ করে সাথে সাথে ব্যাংক কলামে ডেবিট পার্শ্বে এটা যোগ করে নেন। ফলে নগদান বহিতে ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, কিন্তু ব্যাংক উক্ত চেকের টাকা আদায় না হওয়া পর্যন্ত মক্কেলের হিসাব বিবরণীতে লিপিবদ্ধ করেন না। এজন্যই দুইটি হিসাবে পার্থক্য দেখা দেয়। জমাকৃত চেকের ক্ষেত্রে এই পার্থক্যটা হয়। আমরা যখনই আদায়ের জন্য কোনো চেক ব্যাংকে জমা দেই, সাথে সাথে আমি ব্যাংকের হিসাব আমার কাছে তার ডেবিট পাশে আমি এটা লিপিবদ্ধ করে নিই। আমার খাতায় ব্যাংক বেড়ে যায়, কিন্তু ব্যাংক ওই টাকাটা, চেকের টাকা আদায় না হওয়া পর্যন্ত মক্কেলের হিসাব বিবরণীতে লিপিবদ্ধ করেন না। এই জন্য দুইটি হিসাবের মধ্যে পার্থক্য দেখা দেয়। ইস্যুকৃত চেক, আমরা যেভাবে চেক জমা করি ব্যাংকে আদায়ের জন্য, অনুরূপভাবে আমরা আমাদের ব্যাংকের চেক আমাদের কোনো পাওনাদার প্রদেয় হিসাবকে আমরা ইস্যু করি। আমানতকারী কোনো কারণে পাওনাদারকে চেক ইস্যু করলে তিনি তার নগদান বহির ব্যাংক কলামের ক্রেডিট পার্শ্বে লিপিবদ্ধ করেন। অর্থাৎ যখনই আমরা পাওনাদারকে যখনই চেক দেই তখনই আমি ব্যাংক জমা আমার খাতায়, আমার হিসাবের ব্যাংক জমা মাইনাস করে নিই। এজন্য আমরা ক্রেডিট পার্শ্বে লিপিবদ্ধ করি। ফলে নগদান বহির ব্যাংক উদ্বৃত্ত কমে যায়। পাওনাদার উক্ত চেকটি ব্যাংকে উপস্থাপন না করা পর্যন্ত ব্যাংক তার মক্কেলের হিসাব বিবরণীতে লিপিবদ্ধ করতে পারেন না। কাজেই দুইটি হিসাবের মধ্যে গড়মিল দেখা দেয়। যখন আমি কাউকে চেক দেই, চেক দেওয়ার সাথে সাথে আমি ব্যাংকে
আমার ব্যাংক হিসাবের ক্রেডিট পাশে লিপিবদ্ধ করে আমি ব্যাংক জমা কমিয়ে নিই, কিন্তু ব্যাংকের কাছে যতক্ষণ পর্যন্ত উক্ত মক্কেল চেক উপস্থাপন না করেন ততক্ষণ পর্যন্ত তাকে ওই চেকের টাকা পরিশোধ করেন না বিদায় হিসাবের খাতায় লিপিবদ্ধ করার প্রশ্নই আসে না। এই সমস্ত কারণে দুটি হিসাবের মধ্যে পার্থক্য বা গরমিল হয়। 3 নম্বর, ব্যাংক কর্তৃক সরাসরি আদায়। অনেক সময় আমাদের পক্ষে বা আমানতকারীর পক্ষে ব্যাংক লভ্যাংশ, বিনিয়োগের সুদ, প্রাপ্য হিসাবের টাকা ইত্যাদি আদায় করে আমাদের পক্ষ থেকে। এই যে ব্যাংক আমানতকারীর পক্ষে লভ্যাংশ, বিনিয়োগের সুদ, প্রাপ্য হিসাবের টাকা সরাসরি আদায় করে আমানতকারী হিসাবে ক্রেডিট করে, অর্থাৎ ব্যাংক আমানতকারীর জমার টাকা পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ আমাদের পক্ষে ব্যাংক ওই টাকাগুলো আদায় করে আমাদের অ্যাকাউন্টে জমা করে, ব্যাংকে ক্রেডিট করে, মানে আমার জন্য এটা ডেবিট হয়েছে। কিন্তু আমানতকারী ওই ঘটনা না জানা পর্যন্ত তার নগদান বহির ব্যাংকের কলামে ডেবিট করতে পারেন না, ফলে দুই হিসাবের মধ্যে গরমিল দেখা দেয়। যদি ব্যাংক আমার পক্ষে টাকা আদায় করে আমার অ্যাকাউন্টে জমা রাখে বা আমানতকারীর অ্যাকাউন্টে জমা রাখে, আমানতকারী যতক্ষণ ব্যাংক থেকে তথ্য না জানবে ততক্ষণ সে তার হিসাবে এটা ডেবিট করবে না, বিদায় দুই হিসাবের মধ্যে পার্থক্য হয়ে যায়। 4 নম্বর, ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ। অনেক সময় আমাদের নির্দেশ থাকে ব্যাংক আমাদের পক্ষে সরাসরি পাওনাদার বা আমাদের বিভিন্ন বিল পরিশোধ করে। ব্যাংক আমানতকারীর পক্ষ হয়ে বা তার স্থায়ী নির্দেশে প্রদেয় হিসাবের টাকা গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধ করে। ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ যেটি বললাম, ব্যাংক আমানতকারীর পক্ষ হয়ে বা তার স্থায়ী নির্দেশে প্রদেয় হিসাবের টাকা গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল পরিশোধ করে এবং পরিশোধ করার সাথে মক্কেলের হিসাবে ডেবিট করে, অর্থাৎ আমানতকারী ব্যাংক ব্যালেন্স কমায়। কিন্তু আমানতকারী এই ঘটনা না জানা পর্যন্ত তার নগদান বহির ব্যাংক কলামে ক্রেডিট করতে পারেন না। ইহার ফলে দুই হিসাবের মধ্যে গরমিল দেখা যায়। অর্থাৎ আমার পক্ষে যদি ব্যাংক পরিশোধ করে বা আমানতকারীর পক্ষে যদি ব্যাংক কোনো অর্থ পরিশোধ করে আমার টাকা কমায়, আমি না জানা পর্যন্ত তো সেটা আমার হিসাবে আমি ক্রেডিট করব না, বিদায় এখানে গরমিল হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে ব্যাংকে জমাকৃত চেক ও প্রাপ্য নোটের অমর্যাদা। প্রাপ্য নোট এবং চেকের টাকা আদায়ের জন্য আমানতকারী তার ব্যাংকে জমা দিলে তিনি তার নগদান বহির ব্যাংক কলামে ডেবিট করে থাকেন, কিন্তু উক্ত নোট এবং চেকের টাকা আদায় না হলে ব্যাংক আমানতকারী হিসাবে লিপিবদ্ধ করেন না, ফলে এই দুইটি হিসাবের মধ্যে গরমিল দেখা দেয়। এটি হচ্ছে 5 নম্বর পয়েন্ট। আবার 6 নম্বর, প্রদেয় নোট ও ইস্যুকৃত চেকের অমর্যাদা। প্রদেয় নোট কিংবা ইস্যুকৃত চেক যদি ডিজনার হয় সেক্ষেত্রে আমাদের গরমিল হয়। যেমন প্রদেয় নোট পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হলে বা চেক ইস্যু করা হলে আমানতকারী তার নগদান বহির ব্যাংক কলামের ক্রেডিট পাশে এন্ট্রি দিয়ে থাকেন, কিন্তু ব্যাংক উক্ত নোট এবং চেকের টাকা পরিশোধ না করলে, অর্থাৎ আমানতকারী হিসাবে ডেবিট না করলে উক্ত দুটি হিসাবের মধ্যে গরমিল দেখা দেয়। আমরা যদি ব্যাংককে কোনো চেক ইস্যু করি বা প্রদেয় নোটের অর্থ পরিশোধের নির্দেশ দেই এবং ব্যাংক যদি যথাযথভাবে সেই নির্দেশ পালন না করে, সেক্ষেত্রে আমানতকারীর হিসাব এবং ব্যাংকের হিসাবের মধ্যে একটা গরমিল হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে মঞ্জুরিকৃত সুদ ও ধার্যকৃত চার্জ। আমানতকারীর ব্যাংক হিসাবে যে উদ্বৃত্ত অর্থ বা ব্যাংক জমা থাকে, ওই জমাকৃত টাকার উপর নির্দিষ্ট হারে ব্যাংক সুদ মঞ্জুর করে তার হিসাবে ক্রেডিট করে থাকেন। এই ঘটনাটি আমানতকারী না জানা পর্যন্ত তার নগদান বহির ব্যাংক কলামে ডেবিট করেন না, ফলে দুইটি বহির মধ্যে পার্থক্য দেখা দেয়। একইভাবে ব্যাংক আমানতকারীকে সেবা প্রদান করে থাকেন, এই সেবার বিনিময়ে তার হিসাব হতে কিছু টাকা কর্তন করে নেয়, অর্থাৎ আমানতকারী হিসাবে ডেবিট করে। এই ঘটনাটি আমানতকারী না জানা পর্যন্ত তার নগদান বহির ব্যাংক কলামে ক্রেডিট করতে পারেন না, ফলে উভয় বইয়ের মধ্যে পার্থক্য হয়ে যায়। অর্থাৎ ব্যাংক আমাদের পক্ষে যদি কোনো সুদ মঞ্জুর করে, তাহলে আমানতকারীর পক্ষে, তাহলে আমানতকারী এই কথাটা না জানা পর্যন্ত সে তার ব্যাংক হিসাবে ডেবিট করবে না। আবার ব্যাংক যদি চার্জ বাবদ কোনো টাকা কেটে নেয়, সেটিও আমানতকারী না জানা পর্যন্ত সেটাকে ক্রেডিট করবে না। সুদ ডেবিট করা হয়, চার্জ ক্রেডিট করা হয়, সেটা জানার বিষয়, এবং না জানার পূর্ব পর্যন্ত ব্যাংকের হিসাব এবং আমানতকারীর হিসাবের মধ্যে একটা গরমিল হয়ে যাবে। এগুলো আমাদের খ নম্বর প্রশ্নে যা চাওয়া হয়েছিল, নগদান বহি এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অ্যাসাইনমেন্টে দেখব যে গ নম্বরে কী চাওয়া হয়েছে। নির্দেশক গতে বলা হয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে নগদান বহিতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেন সমূহের দাখিলা প্রস্তুত করুন। অর্থাৎ আমাদের প্রশ্নে নগদান বহিতে লিপিবদ্ধ হয়নি যে সমস্ত লেনদেন, সেই সমস্ত লেনদেনের দাখিলা দেব, মানে জাবেদা দেব। আমি সেটার আনসার তোমাদের জন্য করে নিয়েছি। এই যে
গ নম্বর সবুজ ট্রেডার্সের জাবেদা দাখিলা 30 জুন 2021। এখানে আমি তোমাদের যে লেনদেনগুলো নগদান বহিতে লিপিবদ্ধ হয়নি বা নগদানভুক্ত হয়নি সেগুলির আমি জাবেদা করব। তাইলে আমি অ্যাসাইনমেন্ট দেখি। অ্যাসাইনমেন্টে যদি দেখি তাহলে দেখা যাবে 4 তারিখে একটা লেনদেন আছে যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা, নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে 5,000 টাকা, নগদান বইতে এটার যদি জাবেদা করিতে ব্যাংক বৃদ্ধি পেয়েছে, ব্যাংক টাকা আদায় করেছে, ব্যাংকে টাকা বেড়েছে। হ্যাঁ, আবার লভ্যাংশ একটি আয় বেড়েছে। ব্যাংক হচ্ছে সম্পদ বাড়লে ডেবিট হয় আর আয় বাড়লে ক্রেডিট হয়। এক্ষেত্রে জাবেদা হবে ব্যাংক ডেবিট হবে আর লভ্যাংশ আয় ক্রেডিট হবে। এই যে 4 তারিখের লেনদেনে যেটা নগদানভুক্ত হয়নি যে জাবেদা, এই যে লিখেছি ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। ব্যাংকটা যেহেতু ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে। তারপরে আমরা প্রশ্নের 5 নম্বর যে এন্ট্রিটি আছে সেখানে বলা হয়েছে প্রদেয় হিসাবের 10,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। প্রদেয় হিসাবের টাকা ব্যাংকে পরিশোধ করেছে, দায় পরিশোধ হয়েছে, দায় কমলে ডেবিট হয়, আর ব্যাংক পরিশোধ করে ব্যাংকের টাকা কমেছে, ব্যাংক ক্রেডিট হবে। তাহলে প্রদেয় হিসাব ডেবিট হবে, ব্যাংক ক্রেডিট হবে 5 নম্বর লেনদেনের জন্য। সেই জাবেদাটাও আমি করে নিয়েছি। এই যে প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা, কারণ ব্যাংক প্রদেয় হিসাবের টাকা পরিশোধ করেছে। হ্যাঁ, তারপরে 6 নম্বর যে অ্যাসাইনমেন্টের 6 নম্বর যে লেনদেনটি সেখানে বলা হয়েছে প্রাপ্য হিসাবের নিকট থেকে প্রাপ্ত 2,000 টাকার একখানি চেক নগদান বইতে ভুলে 2 বার ক্রেডিট করা হয়েছে, অথচ ব্যাংক বিবরণীতে যথারীতি ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ প্রাপ্য হিসাবের নিকট থেকে প্রাপ্ত 2,000 টাকার একখানি চেক পাওয়া গেছে। এটার জাবেদা হওয়ার কথা ছিল নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এরকম। তো সেটা আমরা কী করেছি, নগদান বইতে ভুলে 2 বার ক্রেডিট করেছি। আমরা নগদান বইতে আমরা ডেবিট করার কথা 2,000 টাকা, ডেবিট না করে বরং ভুলে 2 বার আমরা ক্রেডিট করে নিয়েছি। তো ক্রেডিট করায় অলরেডি আমাদের তো ডেবিট হবার কথা 2,000, আরও ভুলে ক্রেডিট করে নিয়েছি আরও 2,000 করে 2 বার, মানে আরও 4,000। তো 4,000 2,000 6,000 টাকা ভুলে ক্রেডিট হয়ে গেছে। এটাকে আমাদেরকে 2 4,000 টাকা ভুলে আর ক্রেডিট হয়েছে, এই ভুল ক্রেডিট 4,000 টাকা ডেবিট হবে, আর নর্মালি 2,000 টাকা ডেবিট হওয়ার কথা, মোট 6,000 টাকা ডেবিট হবে ব্যাংক হিসাবে, আর প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। জাবেদা দিয়েছি এই যে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 6,000 টাকা। তোমাদের কাছে মনে হতে পারে প্রশ্নে বলা আছে 2,000 টাকার কথা, এখানে 6,000 টাকা আসবে কেন? 2,000 টাকা ব্যাংক ডেবিট হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ভুলে যে ডেবিট না করে বরং আরও ভুলে 2 বার আরও ক্রেডিট করেছি। ওই 2 বারে ক্রেডিট ভুলে ক্রেডিট হয়েছে 2 4,000, আর ডেবিট হওয়ার কথা আরও 2,000, মোট 6,000 টাকা একসাথে ডেবিট হবে। সর্বশেষ 7 তারিখের যে এন্ট্রিটি সেটা ব্যাংক জমাতিরিক্তের সুদ 5,000 টাকা, নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক জমাতিরিক্তের উপর সুদ 5,000 টাকা হয়েছে, সেটা আমরা এন্ট্রি দেইনি, সেটার এন্ট্রি দিব। তাইলে ব্যাংক জমাতিরিক্তের সুদ আমাদের একটা খরচ। দায়ের ব্যাংক জমাতিরিক্ত যেহেতু আমাদের দায়ের সুদ হচ্ছে খরচ। ব্যাংক জমাতিরিক্তের সুদ যদি আমরা এন্ট্রি নিতে দিতে হবে, ব্যাংকে টাকা কমাতে হবে, তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ খরচ হিসেবে ডেবিট আর ব্যাংক ক্রেডিট, যেহেতু ব্যাংক জমাতিরিক্তের উপর সুদ পরিশোধ করেছে। যাই হোক, এ হচ্ছে আমাদের আমরা যে গ নম্বরে বলা হয়েছিল যে সমস্ত লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ হয়নি সেগুলার দাখিলা মানে জাবেদা। এই যে সমস্ত লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ হয়নি বা নগদানভুক্ত হয়নি সে সমস্ত লেনদেন হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ। এই 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এটা তারিখ নয়, এটা ক্রমিক নম্বর। এখানে তারিখ দেয়নি, 30 জুন বলা হয়েছে, ক্রমিক নম্বর দেওয়া আছে 4, 5, 6, 7। এই লেনদেনগুলার নগদানভুক্ত হয়নি বিদেশে সেগুলোর আমরা জাবেদা দাখিলে দিয়েছি। এরপরে অ্যাসাইনমেন্টে ঘ নম্বরে যা চাওয়া হয়েছে সেটি হচ্ছে সহায়ক তথ্যের ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করুন। এটি হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয়। অর্থাৎ এই চ্যাপ্টারটি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী বা রিকনসিলিয়েশন অফ ব্যাংক স্টেটমেন্ট। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করুন, এটি হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা এখন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করব। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলা দরকার, যে ব্যাংক সমন্বয় প্রশ্নের আলোকে আমাদের সমাধান করতে হবে। 2021 সালের 30 জুন তারিখে সবুজ ট্রেডার্সের নগদান বই এবং ব্যাংক বিবরণের উদ্বৃত্তের মধ্যে গড়মিল পরিলক্ষিত হয়। নিচে সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উপস্থাপন, যে সমস্ত গড়মিলের কারণ এখানে বলা হয়েছে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ 60,000 টাকা। ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ, ব্যাংক জমার উদ্বৃত্ত নয়। যদি
ব্যাংক জমার উদ্বৃত্ত হতো তাহলে সেটি হচ্ছে আমার সম্পদ। হ্যাঁ, অর্থাৎ আমার ব্যাংক জমা, আমার এই 60,000 ব্যাংক জমা রয়েছে, যদি উদ্বৃত্ত বলতো 60,000 টাকা ব্যাংক জমাতিরিক্ত, মানে সেটা আমার সম্পদ, সেটা দায় হয়ে গেছে। অর্থাৎ আমার ব্যাংক জমা যা ছিল তার চাইতে অতিরিক্ত 60,000 টাকা ব্যালেন্স হয়ে গেছে। তার মানে হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে যেটি যোগ হয় এক্ষেত্রে সেটি বিয়োগ হবে। আমি আবার বলি, ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে যেটা যোগ হয় ব্যাংক জমাতিরিক্ত থেকে সেটা বিয়োগ হয়। অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আর পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে এক কথা, বা ব্যাংকের। আর নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে পাস বই বা ব্যাংক জমা অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাইলে ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে যেটা যোগ হবে এক্ষেত্রেও সেটা যোগ হবে, যেটা বিয়োগ হবে এক্ষেত্রেও সেটা বিয়োগ হবে। অর্থাৎ আমার যদি মাথায় একথাটিই রাখি, মনে রাখি যে আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যেটা, তার সাথে যেটা যোগ হবে এক্ষেত্রে জমাতিরিক্ত, তো এক্ষেত্রে সেটা বিয়োগ হবে। তাইলে আমরা প্রথমে অঙ্কের ছক দেখে নেই। এই যে ঘ নম্বরের ছক করে নিলাম, সবুজ ট্রেডার্স ব্যাংক সমন্বয় বিবরণী 30 জুন 2021। এখানে প্রথমেই আমি এই যে বিবরণ টাকা নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত যে 60,000 টাকা উদ্বৃত্ত দেওয়া হয়েছে সেটি আমি প্রথমে নিয়ে এসেছি। এখন আমি বাই সিরিয়ালি আমি লেনদেনগুলি দেখব। তো প্রথমে প্রশ্নে এর পরের লেনদেনটা কি? 2 নম্বর লেনদেন হচ্ছে 15,000 টাকা এবং 20,000 টাকার দুইটি ইস্যুকৃত চেকের মধ্যে দ্বিতীয় চেকটি 30 জুনের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। 15,000 আর 20,000 টাকার দুইটা চেক ইস্যু হয়েছিল। দ্বিতীয় চেকটি 30 জুনের মধ্যে ব্যাংকে উপস্থাপিত নয়। আমরা চেক যখন ইস্যু করি তখন আমাদের ব্যাংকের টাকা কি হয়? ইস্যু করলে ব্যাংকের টাকা কমে, ব্যাংকের টাকা কমে, ব্যাংক জমা কমে। হ্যাঁ, যদি ব্যাংক জমা কমে সেক্ষেত্রে আমাদের বিয়োগ হবে। অর্থাৎ আমি চেক দুইটি চেক ইস্যু করেছি, 15,000 টাকার একটা আর 20,000 টাকার একটা। তো দ্বিতীয় চেক 30 জুনের মধ্যে পরিশোধ ব্যাংকে উপস্থাপিত হয়নি। তো 30 জুনের মধ্যে যদি দ্বিতীয় চেকটা উপস্থাপিত হয়নি সেক্ষেত্রে এটা যেহেতু আমার ব্যাংক জমাতিরিক্ত, এটা মাইনাস হবে। ওই যে 20,000 টাকার চেকের টাকাটা আমার উদ্বৃত্ত জমাতিরিক্ত, সেজন্য সেটা থেকে এটা মাইনাস হবে। তাইলে এই যে আমি কি করেছে, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত 2 নম্বর 2 লিখেছে, মানে দ্বিতীয় লেনদেন এটি 2 নম্বর ক্রমিকের যেটি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি সেটা বিয়োগে নিয়েছি। চেক যখন আমি ইস্যু করি সেক্ষেত্রে কি হয়, আমার টাকা কমে, সেজন্য এই যে এটা বিয়োগ হয়েছে, এটা বিয়োগে হয়েছে, ব্যাংক জমাতিরিক্ত এটা মাইনাস হয়েছে 20,000 টাকা। যাও, এখন আমার এর পরের লেনদেনটা কি দেখি তো। এর পরের লেনদেন কি, সেটি হচ্ছে 3 নম্বর 10,000 টাকা এবং 9,000 টাকার দুইটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। 30 জুনের মধ্যে প্রথম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আদায়ের জন্য আমি চেক জমা দিয়েছিলাম, দুইটি চেক 10,000 9,000 টাকা, যে 30 জুনের মধ্যে প্রথম চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। হ্যাঁ, যখন ব্যাংকে যখন জমা দিয়েছি সেক্ষেত্রে কি হয়, আমি যখন আদায়ের জন্য ব্যাংক জমা আমার জমার উদ্বৃত্তের সাথে সেটা যোগ করি, ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে আমি যোগ করি। হ্যাঁ, এটা যুগের দফায় আসবে। তো প্রথম যে ব্যাংক কর্তৃক আদায় হয়নি, আমি যখনই আদায়ের জন্য ব্যাংকে জমা দেই সেটা আমি যোগ করে নিই, কিন্তু আদায় এখন হয়নি, এটা বিয়োগ হবে, ব্যাংক জমার উদ্বৃত্ত থেকে সেটি বিয়োগ হবে। তার মানে জমাতিরিক্তের সাথে সেটা যোগ হবে। ওই যে প্রথম চেক 10,000 টাকার চেক, তাইলে আমরা এটা কীভাবে সমাধান করলাম, এই যে যুগে আনছি, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি 10,000 টাকা, 3 নম্বর লেনদেন, এটা যুগের দফায় নিয়ে এসেছি। আমি যুগের দফা আলাদা, বিয়োগের দফা আলাদা, যখন যেটা যে দফায় যাবে সেখানেই আমি এটা পোস্টিং দিয়ে নিয়েছি। তারপরের লেনদেনটা দেখি আমরা। পরের লেনদেন 4 নম্বর, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা, নগদান বিধি লেখা হয়। ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে তাহলে কি নগদের ব্যাংক জমার সাথে এটা যোগ হবে, কিন্তু ব্যাংক জমাতিরিক্ত থেকে সেটি বিয়োগ হবে। 3 নম্বর। 4 নম্বরটি বিয়োগের দফায় যাবে। এই যে 4 নম্বর লেনদেনটি আমরা দেখি কী করেছি। 4 নম্বর লেনদেন, এই যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় নগদানভুক্ত হয়নি, এটা বিয়োগের দফায় গেছে এই 5,000 টাকা। হ্যাঁ, তারপরে 5 নম্বর লেনদেনটাকে দেখেছি। 5 নম্বর লেনদেন হচ্ছে প্রদেয় হিসাবে টাকা 10,000 টাকা, প্রদেয় হিসাবে 10,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে,
কিন্তু নগদান বইতে লেখা হয়নি, ব্যাংকে পরিশোধ করেছে 10,000 টাকা। তাইলে নগদান বহির্ভূত ব্যাংক জমার উদ্বৃত্ত থেকে বিয়োগ হবে, তার মানে ব্যাংক জমাতিরিক্তের সাথে সেটা যোগ হবে। নগদান বহি অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্তের সাথে এটা বিয়োগের কথা, জমাতিরিক্তের সাথে সেটা যোগ হবে। 5 নম্বর লেনদেন আমাদের যোগে যাবে। 5 নম্বর লেনদেন ওই যে ব্যাংক প্রদেয় হিসাবে টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ, 5 নম্বর লেনদেন যুগের দফায় 10,000 টাকা নিয়ে এসেছি। তারপরে এরপরে লেনদেন দেখি, পরেরটি কি 6 নম্বর, প্রাপ্য হিসাবের টাকা নিকট থেকে প্রাপ্ত 2,000 টাকার একখানি চেক নগদান বইতে বলে 2বার ক্রেডিট করা হয়েছে, অথচ ব্যাংক বিবরণীতে যথারীতি ক্রেডিট। এটা একটু আমরা জাবেদা করেছি। প্রাপ্য হিসাবের নিকট থেকে আমরা 2,000 টাকার একখানি চেক নগদান চেক পেয়েছি, এটা আমাদের নগদান বই ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে যোগ হওয়ার কথা। কিন্তু কি হয়েছে সেটি বলে যোগ না করে বিয়োগ করেছি। ব্যাংক জমার উদ্বৃত্তের থেকে যদি বিয়োগ করি তো জমাতিরিক্তের সাথে যোগ 2,000 আর 2 4,000 আমরা জাবেদায় করেছি 6,000 টাকা। 6 নম্বর লেনদেন, এই যে 6 নম্বর লেনদেন আমরা বিয়োগে নিয়ে নিই। ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে যদি যোগ হয়, ব্যাংক জমাতিরিক্তের সাথে সেটি বিয়োগ হয়, তাহলে প্রাপ্য হিসাব থেকে প্রাপ্ত চেক 2বার ক্রেডিট হয়েছে। ওই যে বলে 2বার ক্রেডিট হয়েছে, ডেবিট হওয়ার কথা ছিল, যে 4,000 2 4,000 টাকা ক্রেডিট হয়েছে, আরও 2,000 টাকা ডেবিট হওয়ার কথা, মোট 6,000 টাকা। এখানে 6,000 টাকা মাইনাস করেছি। 6 নম্বর। 7 নম্বর মানে সর্বশেষ লেনদেন যেটি, সেটি হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের সুদ 5,000 টাকা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক জমাতিরিক্তের উপর যে সুদ হয়েছে 5,000 টাকা, ওইটা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ 5,000 টাকা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক জমাতিরিক্তের সুদ ব্যাংক জমাতিরিক্তের উদ্বৃত্তের সাথে যোগ হবে, সহজ কথা। ব্যাংক জমাতিরিক্তের সুদ ব্যাংক জমাতিরিক্তের উদ্বৃত্তের সাথে যোগ হবে, ব্যাংক জমার উদ্বৃত্ত থেকে বিয়োগ হবে। ব্যাংক জমার উদ্বৃত্ত আর ব্যাংক জমাতিরিক্তর এই দুটির উদ্বৃত্তের পার্থক্য হচ্ছে একটি আরেকটির বিপরীত। তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ ব্যাংক জমাতিরিক্তের যে ব্যালেন্সের সাথে যোগ হবে, এটা যুগের দফা 7 নম্বর। এই যে 7 নম্বর এন্ট্রিটি আমরা যুগের দফায় নিয়েছি। ব্যাংক জমাতিরিক্তের সুদ নগদানভুক্ত হয়নি 5,000 টাকা। এই তিনটি অ্যামাউন্ট যোগ করে 10 10 20 5 25,000 টাকা, 60,000 আর 25,000 টাকা যোগ করলে 85,000 টাকা হয়। বিয়োগের দফায় তিনটি অ্যামাউন্ট যোগ করলে হয় 31,000 টাকা। তো 85,000 টাকা হতে 31,000 টাকা মাইনাস করলে আমাদের 54,000 টাকা, এটা প্লাস ফিগার, তার মানে এটা ব্যাংক বিবরণীর মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। উপরে যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত হয়, পরবর্তী ব্যালেন্স হবে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। ওই হচ্ছে আমাদের এটা রিকনসিলিয়েশন হয়ে গেল। তোমাদেরকে বোঝার জন্য আরেকটু আমি ক্লিয়ার করি, ওই যে উদ্বৃত্তের বিষয়টা। নগদান বই অনুযায়ী যেটা ব্যাংক জমাতিরিক্ত, নগদান বই অনুযায়ী যেটা ব্যাংক জমার উদ্বৃত্ত, মানে নগদান বই অনুযায়ী আমার ব্যাংক জমা এত টাকা রয়েছে, আমার সম্পদ বোঝায়। আর যদি ব্যাংক জমাতিরিক্ত, সেটি দায় বোঝায়। সুতরাং ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে যেটা যোগ হওয়ার কথা, ব্যাংক জমাতিরিক্ত থেকে সেটা বিয়োগ হবে, এবং সেইভাবে যোগ বিয়োগের দফাগুলো আমরা ঠিক করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি স্ক্রিনে তোমাদেরকে এই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সেটি যে তৃতীয় যেটি হিসাব বিজ্ঞানের যে তৃতীয় অ্যাসাইনমেন্ট 2021 সালের পরীক্ষার্থী যারা, যে ব্যাংক জমার সমন্বয় বিবরণী থেকে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, আমি এটি তোমাদের সমাধান করে বুঝিয়ে দিলাম। এবং এটি আমি এই কারণেই দিয়েছি, তোমরা এটি ফলো করে তোমরা এটির থেকে তোমাদের ধারণা নিয়ে তোমরা তা আরও ভালো করে উত্তরটি লিখে জমা দেবে। আরেকটি কথা তোমাদেরকে বলে নেই, আমরা এর আগে তোমরা যে অ্যাসাইনমেন্টটি জমা দিয়েছিলে, সেই অ্যাসাইনমেন্টে একটি ভুল ছিল আমি জানি, এবং ভুল বিষয় আমি তোমাদেরকে বলেছি। এটা অবশ্য অত্যন্ত দুঃখের বিষয়। মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এত বড় একটা সারা বাংলাদেশের উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠান থেকে যখন কোনো প্রশ্ন দেওয়া হয় এবং সেখানে যদি ভুল থাকে, তাহলে আমাদের তোমরা যারা শিক্ষার্থী অসহায় হওয়া ছাড়া কোনো উত্তর থাকে না। এবং এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমরা আশা করি না। আমরা আশা করব অদূর ভবিষ্যতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে যতটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, বারবার পরীক্ষা নিরীক্ষা করেই সর্বোচ্চ শুদ্ধ প্রশ্নটি তোমাদের জন্য সরবরাহ করবেন, এটি আশা করি। আমি নিজে থেকেই এই বিষয়টি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সাথে আমি নিজে যোগাযোগ করেছি, আমি জানিয়েছি বিষয়টা। তারা 9 আগস্ট যে অ্যাসাইনমেন্টটি দিয়েছিল, এই 9 আগস্টে যে অ্যাসাইনমেন্টটি ছিল, এটা অংশীদারি কারবারের একটি অঙ্ক ছিল হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের, এবং এখানে বেতন ডেবিট করার পর যে লাভের একটা উদ্বৃত্ত, নিট লাভের উদ্বৃত্ত দেওয়া ছিল, কিন্তু যার নামে বেতনটা হওয়ার কথা ছিল, যার নামে ডেবিট করেছে বলেছিল, কিন্তু সে বেতনই পায় না।
পরবর্তীতে আমি দেখেছি ওয়েবসাইটে 12 আগস্ট তো 13 আগস্ট সেটা সংশোধন করেও দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বইয়ের কোনো কারণ নেই। তোমরা যারা 12 আগস্ট বা 13 আগস্টের আগের প্রশ্ন দিয়ে যারা সমাধান করেছো তারা বেতনকে ডেবিট করেই করেছো, সেটিও শুদ্ধ। আর যারা 12 আগস্টের পরে সংশোধন করার পরে সেই প্রশ্ন থেকে যারা দিয়েছো তাদের বেতন ডেবিট না করাটাই শুদ্ধ। এবং এটা আমরা মূল্যায়ন করার সময় এই বিষয়টি আমরা বিবেচনায় নিব, কে কোন সময় উত্তরটা করে দিয়েছে। যাই হোক, আমরা আশা করব অদূর ভবিষ্যতে ধরনের ভুল হবে না। এবং আজকে তোমাদেরকে যে বিষয়টি আমি বুঝিয়ে দিলাম, আমার মনে হয় তোমাদের বোঝার কোনো সমস্যা হবে না। এবং যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা যোগাযোগ করো, এবং যোগাযোগ করার মাধ্যম রয়েছে। যোগাযোগ করে তোমাদের না বোঝার কারণটা জানিও আমাকে। আমি আবারও তোমাদেরকে বলতে চাই যে তোমরা পরবর্তী ক্লাসগুলোতে, যদিও ক্লাস হচ্ছে না করোনা পরিস্থিতির কারণে, আমরা এরপরেও সরকার তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য এবং সর্বোচ্চ ভালো উপায়ে তোমাদের মূল্যায়নটা করার জন্য চেষ্টা করছেন। আমরাও সহযোগিতা করছি, চেষ্টা করে যাচ্ছি। কিন্তু তোমরা কোনোভাবে নেগলিজেন্সি না করে প্রতিটা চ্যাপ্টারকে গুরুত্বের সাথে নেবে। আজকের ক্লাসটি তোমরা যদি খুব ভালো করে একটু বারবার দেখার সুযোগ রয়েছে। আমি যেহেতু এই ক্লাসটি আমি আমার হুসেইনস অনলাইন একাডেমি ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব, বিধায় তোমরা বারবার দেখার সুযোগ রয়েছে। এখনও তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, না বুঝলে কমেন্ট করবে, এবং তোমাদের সহপাঠী এটা দেখে নেওয়ার জন্য তোমরা শেয়ার করবে। এবং সাবস্ক্রাইব করলে তোমরা বারবার আমার পরবর্তী প্রতিটা ক্লাস দেখার সুযোগ পাবে। তোমরা এটা নোটিফিকেশন তোমরা অন করে রাখবে, যাতে তোমরা আমার ক্লাসগুলোর সাথে সাথে পেয়ে যাও। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।